হ্যালো বন্ধুরা, ভালোবাসার সকল রকমের পার্ট গল্প পেতে এক্ষুনি আমাদের খোকনস ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। আমার নাম লাবণ্য। আমি অনেক বড় লোক বাড়ির বউ। আজকে আমার বাসর রাত। আমি বাসর ঘরে বসে আছি। অনেক সময় ধরেই আমার শ্বশুরমশাই এই শহরের ভিতরের ধনীদের মধ্যে একজন, আর তাদের একমাত্র ছেলে নীল। অনেক আশা নিয়ে আমার শ্বশুর আমাকে এই বাড়ির বউ করেছেন। আমার বাবা তার খুব ছোটবেলার বন্ধু। নীল ছোটবেলা থেকেই অনেক অসভ্য। সে তার জীবনে এমন কোনো কাজ নেই করেনি, শুধু মানুষ খুন করা ছাড়া। একভাবে বাবার টাকা উড়িয়েছে আর বন্ধুদের নিয়ে ফুর্তি করেছে। তার গার্লফ্রেন্ড বদলানো ছিল খুব সামান্য জিনিস। আমার শ্বশুর খুব বিরক্ত ছিলেন নিজের ছেলের উপরে। আপনারা ভাবছেন আমি এত কিছু জানার পরও কেন এই বিয়েতে রাজি হলাম? শুধু আমার শ্বশুর মশাইয়ের চোখের পানি দেখে। সে আমার কাছে অনেক আকুতি করে অনুরোধ করেছিল তার বখাটে ছেলেটাকে বিয়ে করতে। আমিও আমার নিজের সাথে বাজি ধরেছি, ওকে ঠিক পথে আনবো আর আমার বাবার মতো শ্বশুরের মুখে হাসি ফোটাবো। আর নীলও এ বিয়েতে রাজি হয়েছে শুধু বাবার সম্পত্তির জন্য। না হলে আমার শ্বশুর বলেছিলেন সবকিছু এতিমখানায় দিয়ে দেবেন। নীল এইমাত্র বাসর ঘরে ঢুকলো। ও কাছে আসতেই আমি এগিয়ে গেলাম সালাম করতে। ও বলল, আমার এইসব আদিক খেতে ভালো লাগে না, সবসময় আমার থেকে দূরে দূরে থাকবেন। আমি এসব কথার জন্য আগে থেকেই প্রস্তুত ছিলাম, তাই কোনো প্রতিবাদ না করে চুপ করে দাঁড়িয়ে থাকলাম। তাই দেখি ও রাগের সাথে বলল, আপনি অনেক ভুল করেছেন আমাকে বিয়ে করে। আমি কখনো আপনাকে মেনে নিব না। শুধু বাবার সম্পত্তির জন্য আপনাকে বিয়ে করেছি। একবার হাতের মুঠো সব পাই, তারপর আপনাকে ঘাত ধরে বের করে দেব। আর বাবার সামনে আমরা স্বাভাবিকভাবে চলবো, না হলে আমার সব কিছু হাতছাড়া হয়ে যাবে। কিন্তু আজকে আমাদের বাসর রাত। বাসরাত আমি আমার গার্লফ্রেন্ডের সাথে করে এসেছি। আমি অবাক চোখে ওর দিকে তাকালাম। মানুষ কত রকম হতে পারে। ও আমাকে দেখে বলল, সবে তো শুরু, আস্তে আস্তে আরও অনেক কিছু দেখতে পারবা। এই বলে ও বিছানায় শুয়ে পড়লো আর আমাকে বিড়বিড় করে বলল, তুমি ওই সোফায় ঘুমিয়ে পড়ো, খবরদার আমার কাছে ঘেসবে না। এটুকু বলেই ঘুমিয়ে গেল। আমি নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছি। আমি আস্তে আস্তে ওর কাছে গেলাম, ওর পায়ের জুতো জোড়া খুলে দিলাম, ওকে ঠিক করে বালিশে শুইয়ে দিলাম। ওর শরীর থেকে মদের গন্ধ বেরোচ্ছে। তার মানে ও মদ খেয়ে এসেছে? এত সময় মাতাল ছিল? কি অদ্ভুত সব কিছু। কিন্তু আমাকে শক্ত থাকতে হবে, না হলে একটা মানুষের কাছে আমি হেরে যাব। আমি এসে বাইরে বারান্দায় দাঁড়ালাম। দূরে ওই আকাশে চাঁদ দেখা যাচ্ছে। চাঁদের আর আমার সাথে অনেক মিল খুঁজে পেলাম। চাঁদ কোনো বিনিময় ছাড়া সবাইকে আলো দেয়, কখনো কারো কিছু আশা করে না। আজ থেকে আমারও কোনো বিনিময় ছাড়া এই বাড়িতে থাকতে হবে। চাঁদ একা একা তো ভালোই আছে, তবে আমি কেন পারবো না? দেখতে দেখতে সকাল হয়ে গেল। কখন সকাল হয়েছে কিছুই টের পেলাম না। রুমে গিয়ে দেখলাম নীল ছোট বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে। ওর ঘুমন্ত চেহারা দেখতে অনেক ভালো লাগছিল। আমি জানি না কখনো ওর কাছে আমার মর্যাদা পাবো কিনা। সকালে নাস্তার টেবিলে সবাই বসে আছি। আমার শাশুড়ি বললেন, বৌমা, নীল অনেক বেলা করে ঘুম থেকে ওঠে, তুমি আমাদের সাথেই নাস্তা সেরে নাও। আমার শ্বশুর বললেন, এখন থেকে আমরা সবাই একসাথে নাস্তা করব। যাও মা, নীলকে ডেকে নিয়ে এসো। আমি আস্তে করে রুমে গেলাম, কিন্তু কি বলে ডাকবো কিছু ভেবে পাচ্ছি না। হঠাৎ পানির দিকে চোখ গেল। আমি ওর মাথায় পানি ঢেলে দিলাম। ও হুড়মুড় করে লাফ দিয়ে উঠে বসলো। আমাকে বলল, এটা কি হলো? কি করব, বাবা ডেকেছে নাস্তা করতে, তাই ডাকতে এসেছি। আর আপনাকে তো টাচ করা যাবে না, তাই এই পদ্ধতি বের করলাম। আমি কিন্তু এসব মোটেও পছন্দ করি না। মা আসতে পারতো আমাকে ডাকতে, যত সব। এই বলে নীল ওয়াশরুমে ঢুকলো। আমার অনেক হাসি পাচ্ছিল। আমি মনে মনে বললাম, ঘুঘু দেখেছো, ফাঁদ দেখোনি। আমি টাইট দেব, একদম লাঠির মতো সোজা হয়ে যাবে। আমরা সবাই নাস্তা করতে গেলাম। এমন সময় আমার শ্বশুর নীলকে বলল, তোদের হানিমুনটা সেরে একেবারে আমাদের সব কাজ বুঝে নে। আমি আর কত সামলাবো, বয়স হয়েছে। বাবা, আবার হানিমুন কেন? কি বলিস, বিয়ে করছিস, হানিমুন করবি না? এবার আমার দিকে তাকিয়ে বলল, তুমি কি বলো বৌমা? জি বাবা, আপনি ঠিক বলেছেন। এই বলে আমি নীলের দিকে তাকালাম। দেখলাম ও আমার দিকে কটমট করে তাকিয়ে আছে। আমি বললাম, নীলের যদি কোনো সমস্যা থাকে তাহলে থাক।
নীল অনেকটা বাধ্য হয়ে বলল। না না ঠিক আছে, আমি যাব, অবশ্যই যাব। নীল রুমে এসে আমার দিকে কটমট করে তাকিয়ে বলল, তোমার এত সাহস কি করে হলো আমার সাথে হানিমুন করার? অনেক শখ তাই না? বাবার সামনে ছিল, না হলে আজকেই তোমার এক চড় মেরে সব দাঁত ফেলে দিতাম। আমাকে শুধু শুধু বকছেন কেন? আপনি বাবাকে না বলতে পারতেন। চুপ, আমার কথার উপরে কোনো কথা বলবে না। ভয় তো একটাই, সম্পত্তিগুলো একবার হাতে পেয়ে যায়। এমন সময় নীলের ফোন বেজে উঠল। আমার দিকে আর চোখে একবার তাকিয়ে বারান্দায় চলে গেল। হয়তো ওর গার্লফ্রেন্ড ফোন করেছে। আমি রুমে বসে আছি, আমার কানে ওদের কথা অল্প অল্প ভেসে আসছিল। আমি ভালো করে বুঝতে পারছিলাম দুজনের কতটা রোমান্টিক কথা হচ্ছে। আমি মনে মনে ঠিক করলাম, দাঁড়াও, কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে। যদিও আমার শ্বশুর আমাকে সব কিছু করার অনুমতি দিয়েছিলেন, শুধু ছেলেকে ঠিক পথে আনার জন্য। ও রুমে ঢুকতেই আমি ফোন কানের কাছে নিয়ে বললাম, আমি জানি বাবু তুমি আমাকে কতটা মিস করছো। কোনো চিন্তা করো না, আমি তাড়াতাড়ি তোমার সাথে দেখা করব, ঠিক আছে? বাই। আমি আর চোখে তাকিয়ে দেখলাম নীল হাঁ করে তাকিয়ে আছে। আমি ওর দিকে তাকাতে ও বলল, বাহ, খুব ভালো। একজনের স্ত্রী হয়ে এভাবে অন্যজনের সাথে কথা বলতে লজ্জা লাগে না? দেখুন, আমি এখনো স্ত্রীর মর্যাদা পাইনি। আমি এই কথা বলতেই ও হনহন করে চলে গেল। আমি মনে মনে বললাম, যাক, ওষুধ কাজে লেগেছে। ছেলেদের এই একটা ভীষণ দোষ, নিজেরা যা ইচ্ছা তাই করে, কিন্তু বউ খুঁজে ফেরেশতার মতো। এখন অনেক রাত, নীল এখনো বাসায় ফিরেনি। আমি কয়েকবার ফোন করেছি, বিজি পেয়েছি। আমার শ্বশুর শাশুড়ি অনেক আগেই খেয়ে শুয়ে পড়েছেন। আমি আসার আগেই শাশুড়ি রাত জেগে অপেক্ষা করতেন। আজকে আমি জোর করে পাঠিয়েছি তাকে। আমি এখনো রাতের খাবার খাইনি। নীলের জন্য বসে আছি, একসাথে খাবো বলে। আমি যদিও জানি নীল আমাকে কখনো খেতে বলবে না, বা আমি না খেয়ে থাকলে মুখে খাবার তুলে দিবে না। আমি এইসব ভাবতে ভাবতে নীল এলো। আমি তাড়াতাড়ি করে দরজা খুলে দিলাম। ও কোনো কথা না বলে রুমে চলে গেল। আমি নীলকে বললাম, আপনি আসুন, আমি খাবার দিচ্ছি। ও বলল, আমি খেয়ে এসেছি, আমার ক্ষুধা নেই। আমি কিছু না বলে খাবারগুলি তুলে রেখে দিব। এমন সময় তাকিয়ে দেখলাম আমার শ্বশুর আমার পিছনে দাঁড়িয়ে। আমি দেখলাম তার চোখে পানি টলমল করছে। আমি নিজেকে স্বাভাবিক রেখে বললাম, বাবা, আপনি এত রাতে উঠে এলেন কেন? কিছু লাগবে আপনার? আমার শ্বশুর আমার মাথায় হাত দিয়ে বললেন, মারে, এই বুড়ো ছেলেটার জন্য তুই তোর জীবনটাকে শেষ করে দিলি। আমি হেসে দিয়ে বললাম, আমার এই বুড়ো ছেলেটা আমার পাশে থাকলে আমার আর কোনো কিছুর দরকার নেই। সকালবেলা আমরা সবাই নাস্তা করছি। শুধু সকালেই নীলকে নাস্তার টেবিলে পাওয়া যায়। নীলকে শ্বশুর বললেন, তোমাদের হানিমুন করার টিকিট কেটেছি কক্সবাজার, খুব সুন্দর জায়গা। তোমার মাকে নিয়ে আমিও ওইখানে হানিমুন করতে গিয়েছিলাম। এই বলে আমার শ্বশুর হাসতে লাগলো। হয়তো অতীতের কিছু মনে পড়েছিল। আমি ভালো করে বুঝতে পারছিলাম আমার শ্বশুর ইচ্ছা করেই সব কিছু তাড়াহুড়ো করে করেছেন। নীল বলল, ঠিক আছে বাবা। নীল ঘরে আসতেই আমি বললাম, আমার কিছু কেনাকাটা করতে হবে। সেটা আমাকে বলে লাভ নেই, মাকে গিয়ে বলো। মা বলেছে যেতে পারবে না, আজকে শরীর ঠিক নেই। দেখো, আমি এসব একদম পছন্দ করি না। ঠিক আছে, আমি একাই যাব। আচ্ছা ঠিক আছে, যাও, তৈরি হয়ে নাও, কিন্তু একটা শর্ত আছে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি শর্ত? তুমি আমার 2 হাত দূরে দূরে থাকবা, মনে থাকে যেন। ঠিক আছে। এই প্রথম আমি আর নীল বাইরে বের হলাম। কি যে ভালো লাগছে। যদিও নীল আমার থেকে অনেক দূরে, তাতে কি, সাথেই তো যাচ্ছি। আমি ঘুরে ঘুরে সব কেনাকাটা করছি, আর নীল দূরে দাঁড়িয়ে একটার পর একটা সিগারেট খাচ্ছে আর ফোনে কথা বলে যাচ্ছে। আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই, একটা মানুষ এত ফোনে কথা বলে কি করে? এই এমন ভাব করছে আমি যেন ওর অপরিচিত। আমি টুকটাক সবার জন্য কেনাকাটা করলাম। অনেক পছন্দ করে নীলের জন্য একটা ঘড়ি কিনলাম। মনে মনে ভাবলাম, এইটা নীলকে দিলে অনেক খুশি হবে। আমার কেনাকাটা শেষ হয়েছে বুঝতে পেরে নীল বিল দিয়ে কাটতে উঠল। আমি ওর থেকে কিছুটা দূরত্ব রেখে বসলাম। একটু পর আমি ঘড়িটাকে বের করে ওর দিকে ধরলাম। ও জিজ্ঞাসা দৃষ্টিতে আমার দিকে তাকালো। আমি বললাম, আপনার জন্য এটা কিনলাম, অনেক সুন্দর ঘড়ি। নীল কিছু না বলে চুপ করে রইল। আমি মনে মনে খুব খুশি। গাড়ি আমাদের বাসার সামনে নামতেই ও গাড়ি থেকে নেমে ড্রাইভার চাচাকে বলল, চাচা, এটা আপনার জন্য, এই ঘড়ি আপনার হাতে ভালো মানাবে। এই বলে আমার দিকে তাকিয়ে বলল,
এত সস্তা দামের ঘড়ি এই নীল পরে না, আর কখনো আমার জন্য এত আধিক্যতা দেখাতে আসবে না। আমি তোমাকে এবারে কেউ বলে মনে করি না। আর হ্যাঁ, তোমাকে আমি মার্কেটে নিয়ে গেছি বলে ভেবো না আমি তোমার প্রেমে পড়ে গেছি শুধু বাবাকে খুশি করার জন্য। এই বলে নীল চলে গেল। সেদিন আমার কষ্টে মনে হচ্ছিল আমি হয়তো মরে যাব। কেন আমার সাথে এমন হচ্ছে? নীল কোনোদিন কি আমাকে বুঝবে না? আমাকে দেখে আমার শাশুড়ি বলল, তোমার কি হয়েছে বৌমা? চোখ মুখ ফোলা কেন? নীল কিছু বলেছে? না মা, কিছু না, বাইরে থেকে আসলাম তো এই জন্য এমন লাগছে, একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। এই বলে তাদের জন্য আনা গিফটগুলো দিলাম। অনেক খুশি হয়েছে আমার শ্বশুর শাশুড়ি। এইটাই বা আমার জন্য কম কিসে? তাদের মুখের হাসি তো দেখতে পাচ্ছি। সকাল থেকে রেডি হচ্ছে। আজকে আমি আর নীল কক্সবাজার যাচ্ছি। যদিও আমাদের কারো মনে এই নিয়ে কোনো ফিলিংস নেই। আসলে আমরা দুজনই ভালো অভিনয় করছি। আমি করছি নীলকে নিয়ে ভালোবাসার অভিনয়, আর নীল করছে ওর বাবার সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিনয়। আমি সবকিছু গুছিয়ে নিয়েছি, কিন্তু নীল এখনো রেডি হয়নি, কারণ ওর কিছুই খুঁজে পাচ্ছে না। আর আমার সম্পূর্ণভাবে নিষেধ ওর কিছু ধরা। আমি মনে মনে বললাম, এইবার মজা বুঝুক কেমন লাগে। নীল চেঁচিয়ে যাচ্ছে আর বলছে, মা মা, আমার জিনিসগুলো খুঁজে পাচ্ছি না, এমনিতেই দেরি হয়ে যাচ্ছে। আমার শাশুড়ি বললেন, বৌমা, তুমি একটু দেখো ও কি কি পাচ্ছে না। আমার হাতে একটা ঝামেলার কাজ রয়েছে। আসলে তিনি ইচ্ছে করেই আমাকে পাঠালেন। আমি কাছে যেতেই নীল বলল, তুমি কেন এসেছো? মা কোথায়? আমাকে পাঠালেন। এই বলেই আমি ওকে সবকিছু গুছিয়ে দিলাম। আমি আর নীল গাড়িতে উঠলাম। আমাদের গাড়ি কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিল। কি যে সুন্দর চারদিক! আমি মুগ্ধ চোখে চারদিক দেখছি। নীল আমার পাশেই বসা, না বসে উপায় নেই। দেখতে দেখতে অনেক রাত হলো। সারা গাড়িতে নীল কখনো ফোনে কথা বলেছে, কখনো গেমস খেলেছে। আমরা রাতের খাবার খেয়ে নিলাম, দুজনেই চুপচাপ। আমি বাইরের দিকে তাকিয়ে আছি। রাতের অন্ধকার বাইরের প্রকৃতি আরো সুন্দর করেছে। আমি হঠাৎ খেয়াল করলাম নীল আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে আছে। হয়তো ঘুমের ঘোরে কিছু টের পাচ্ছে না। আমি নীলের শরীরের গন্ধ পাচ্ছিলাম। আমার নেশার মতো কাজ করছিল। এইভাবে সকাল হয়ে গেল। বাইরের আলো চোখে পড়তেই নীলের ঘুম ভেঙে গেল। ও কিছুটা লজ্জা চোখে আমার দিকে তাকালো আর বলল, আসলে আমি দুঃখিত, টের পাইনি। আমি কিছু না বলে চুপ করে রইলাম। নীল যদি বুঝতো আমার একটা কতটা মধুর কেটেছে। আমরা হোটেলে উঠলাম। একটু পর আমার শ্বশুরকে ফোন করে জানিয়ে দিলাম আমরা ভালো মতো এসে পৌঁছে গিয়েছি। নীল আমাকে বলল, এইখানে আমি এক রুমে থাকবো না, আমি আরেকটা রুম ভাড়া করব। আমার মনটা খারাপ হয়ে গেল। কিছু না বলে চুপ করে রইলাম। সারাদিন জার্নি করেছি, তাই আগে গোসল ছাড়তে চাইলাম। আমি কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকলাম, কিন্তু ভিতরে একটা তেলাপোকা দেখে ভয় চিৎকার করে নীলকে এসে জড়িয়ে ধরলাম। নীল হাঁ করে তাকিয়ে আছে আমার দিকে। আমি নীলকে জড়িয়ে ধরতেই ও আমাকে জড়িয়ে একটা চট দিয়ে ধাক্কা মেরে খাটের উপরে ফেলে দিয়ে বলল, তোর এত বড় সাহস কি করে হলো আমাকে স্পর্শ করার? এখানে আমি যা বলবো তাই হবে, আর কখনো আমাকে স্পর্শ করলে তোকে খুন করে ফেলবো। আমি নীলের কথা শুনে চমকে উঠলাম। আমি জানতাম নীল খারাপ, কিন্তু এতটা জঘন্য খারাপ ধারণার বাইরে ছিল। যে পুরুষ নিজের স্ত্রীর গায়ে হাত তুলে সে কখনো ভালো হতে পারে না। নীল আমার সামনের থেকে চলে গেল। আমার সারা রাতের জার্নির কষ্ট আর নীলের দেওয়া প্রথম অত্যাচার সব মিলিয়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেলাম। আমার যখন ঘুম ভেঙেছিল অনেক বেলা হয়ে গেছে। আমি তাকিয়ে দেখলাম নীল ঘরে নেই, টেবিলে খাবার রাখা। তার মানে নীল দুপুরে খেয়ে বাইরে গেছে। আমার খাবারের কোনো ইচ্ছে ছিল না। আমি বাইরে বের হলাম, সমুদ্রের তীরে গিয়ে বসলাম। কিছু সময় পর সূর্য ডুবে যাবে। আমি বসে বসে সূর্য ডুবে যাওয়া দেখলাম। চারদিকে অন্ধকার নেমে এলো। আমি আস্তে আস্তে উঠে হোটেলের দিকে ফিরলাম। আমি রুমে ঢুকতেই দেখলাম নীল বসে বসে সিগারেট খাচ্ছে। ওকে দেখে আমার ভয় করে উঠলো। শুধু একটা কথা বারবার কানে বেজে উঠলো, তোকে খুন করে ফেলবো। আমাকে দেখে নীল বলল, এত সময় কোথায় ছিলে? আমি ভয়ে চমকে উঠলাম। আবার যদি আমাকে মারে? আমি ভয় পেয়ে উত্তর দিলাম, সূর্য ডুবে যাওয়া দেখতে গিয়েছিলাম। ও বলল, নাকি বয়ফ্রেন্ডের সাথে রোম্যান্স করতে গেছিলি? আমি নীলের কথা শুনে ভাবতে পারছি না ও কতটা জঘন্য। ওর প্রতি আমার ঘৃণা বেড়ে গেল। আমি বললাম, আপনি যেমন আমাকেও তাই মনে করবেন না। আমি এই কথা বলতেই ও আমার দিকে এগিয়ে এলো। আমি মনে করলাম এখনই হয়তো আমার গায়ে হাত উঠাবে, কিন্তু না,
তার থেকেও কঠিন কথা বলল। আমাকে বলল, তোর হাতে দুইটা পথ আছে, যে কোনো একটা পথ তোর বেছে নিতে হবে। হয় এখান থেকে অনেক দূরে চলে যাবি, না হয় আমাকে ডিভোর্স দিবি। আমার সমস্ত পৃথিবী কেঁপে উঠল নীলের কথা শুনে। আমি কি বলবো ওকে? ও আবার বলল, তুই এখান থেকে চলে গেলে আমি বাবাকে বলবো তুই রাতে রাতে পালিয়ে গেছিস। আমার আর কোনো চিন্তা করতে হবে না, বল কোনটা করবি। আমি বললাম, নীল তুমি দয়া করে এমন করো না, তোমার বাবা মায়ের কথা একবার চিন্তা করো। আমি অনেক চিন্তা করে সিদ্ধান্ত নিয়েছি। আমি বললাম, তুমি আমাকে একটু সময় দাও। ঠিক আছে, কালকে আমাকে জানাবে। আর আমাকে এই রুমে থাকতে হচ্ছে, কারণ অন্য কোনো রুম খালি নেই। তুমি ওই সোফায় গিয়ে ঘুমাবে। আর এসব কথা যদি বাবা ভুলেও জানতে পারে, তাহলে আমার আরও জঘন্য রূপ দেখতে পাবে। আমার সারা রাত ঘুম হয়নি, শুধু ভেবেছি কি করব। আমি যদি রাজি নাও হই, ও আমাকে সত্যি হয়তো খুন করে ফেলবে, কারণ ও সব পারে, সব। আমি সিদ্ধান্ত নিলাম যে আমার যে করে হোক আগে ফিরতে হবে। নীলকে বলবো আমি ওকে ডিভোর্স দিতে রাজি আছি, আর একবার ফিরে যাই, তারপর যা করার করা যাবে। আমি সকালে আমার সিদ্ধান্তের কথা নীলকে জানালাম। ও শুনে খুব খুশি হলো। কেউ যে ডিভোর্সের কথা শুনে এতটা খুশি হতে পারে, সেটা ওকে দেখে বুঝলাম। দেখতে দেখতে এক সপ্তাহ কেটে গেল। আমরা আমাদের মতো থেকেছি। কাল সকালে ফিরে যাব, সেটা আমাকে নীল মনে করিয়ে দিল। আমি মনে করেছিলাম এই হানিমুনটাই আমার জন্য সুখের বার্তা এনে দিবে, কিন্তু না, আমাকে পৃথিবীর সব থেকে কষ্টের বার্তা এনে দিল। ফেরার আগের রাতে আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ করে নীল এলো। সেদিনও ও প্রচুর মদ খেয়েছিল, ওর কোনো হুঁশ ছিল না। ও এসে আমার দিকে এমনভাবে তাকালো, আমি ওর চোখে অন্য কিছু দেখতে পাচ্ছিলাম। ওর চোখে কামনার আগুন জ্বলজ্বল করছিল। ও আমাকে ওর অনেক কাছে টেনে নিল। এই প্রথম আমি ওর স্পর্শ পেলাম। একরকম বাধ্য হয়ে আমি নিজেকে ওর কাছে সঁপে দিলাম। সকালে নীল আমাকে বলল, আমি কালকে বেশি নেশার ভিতরে ছিলাম। কি হয়েছে কিছুই বুঝতে পারিনি, সরি। আমার ভিতরে যে খুশিটুকু ছিল এক নিমিষে হারিয়ে গেল। আমার চিৎকার করে বলতে ইচ্ছা করছিল, তোদের মতো কাপুরুষদের কাছে আমরা নারীরা বলির পাঠা। তোরা হাজারটা অন্যায় করলে একবার সরি বললে সব মাফ, আর নারীদের একটা ভুল হলে তার মাসুল দিতে হয় কঠিনভাবে। সেদিন আমার নীলের উপরে ঘৃণা খুব বেশি হয়েছিল। আমরা ফিরে চলে এলাম। এসে দেখি আমার শ্বশুর অনেক অসুস্থ। তাকে তাড়াতাড়ি করে ক্লিনিকে ভর্তি করা হলো। হার্টে সমস্যা হয়েছে। তিনি ইমার্জেন্সিতে 2 দিন ভর্তি রইলেন, তারপর চলে গেলেন না ফেরার দেশে। আমি অনেক ভেঙে পড়েছিলাম। যে মানুষটা আমার পাশে ছায়ের মতো ছিল, সে আজ নেই। কিন্তু যাওয়ার আগে আমার শ্বশুর সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দিয়ে গিয়েছিলেন। সেটা শোনা মাত্র নীল রেগে আগুন। আমি নীলকে বললাম, তোমাদের সম্পত্তির উপরে আমার কোনো লোভ নেই, তুমি চাইলে আজই সব লিখে নিতে পারো। দেখতে দেখতে কয়েক দিন কেটে গেল। আমি আর নীল ঠিক করলাম আমরা কাল উকিলের কাছে যাব। একেবারে সবকিছু নীলের নামে লিখে দেব আর ডিভোর্স পেপারে সাইন করব। সকালবেলা আজকে উকিলের কাছে আমি আর নীল যাচ্ছি। হঠাৎ করে আমি মাথা ঘুরে পড়ে গেলাম। আমার শাশুড়ি তাড়াতাড়ি করে ডাক্তার খবর দিলেন। ডাক্তার যা বলল তার জন্য আমি আর নীল মোটেই প্রস্তুত ছিলাম না। ডাক্তার বলল আমি মা হতে চলেছি। আমি শুনে খুশি হব না দুঃখ পাবো বুঝতে পারছিলাম না। নীলকে দেখলাম দূরে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। ওর মুখে খুশি নাকি দুঃখ সেইটা আমি বুঝতে পারছিলাম না, কিন্তু আমার শাশুড়ি খুব খুশি হয়ে বললেন, কে কোথায় আছিস? তাড়াতাড়ি মিষ্টি আন। শাশুড়ির কথা শুনে আমরা দুজনে চুপ করে রইলাম। 2 দিন পর আমি আর নীল উকিল সাহেবের চেম্বারে বসে আছি। উকিল সাহেব সব শুনে বললেন, দেখুন মিস্টার নীল, আপনার স্ত্রী গর্ভবতী। এভাবে ডিভোর্স হবে না। আপনার স্ত্রীর বাচ্চা হবে তারপর। আর আপনার বাবা মারা যাওয়ার আগে সব সম্পত্তি আপনার স্ত্রীকে দিয়ে গেছেন। এখন এইটা আপনার স্ত্রীর। তাকে এই বিষয় নিয়ে জোরজবরদস্তি করা যাবে না, তাহলে আমরা আইনের আশ্রয় নিতে বাধ্য হব। আমরা বাসায় ফিরে এলাম। নীল আমার সাথে এই নিয়ে আর একটা কথাও বলেনি। ও মনে মনে কি ফোন দিয়ে আসছে বুঝতে পারছি না। আমার শাশুড়ি আমাকে দেখে জিজ্ঞাসা করলো, বৌমা, তোমরা নিশ্চয়ই ডাক্তারের কাছে গিয়েছিলে? দেখেছো নীল কত খুশি বাবা হচ্ছে বলে? আমি কিছু না বলে একটা হাসি দিয়ে চলে গেলাম। রাতের বেলা নীল নিশ্চিন্তে ঘুমিয়ে আছে, কিন্তু আমার চোখে ঘুম নেই। আমি বারান্দায় এসে দাঁড়ালাম। আমি কত রাত পার করেছি এই বারান্দায় দাঁড়িয়ে, কত নির্ঘুম রাত। কি করব আমি কি সবকিছু নীলের নামে লিখে দেব? তাহলে তো নীল আবারও বেপরোয়া হয়ে উঠবে। আমার শ্বশুর তাহলে তো ওকে সব লিখে দিতে পারতেন। আমাকে অনেক বিশ্বাস করে সবকিছু দিয়ে গেছেন,
শুধু তার কষ্টের সম্পত্তি রক্ষা করতে। না না, আমি কিছুই ওকে এখন দেব না। আগেও বদলে ফেলুক নিজেকে, তারপর আমাকে এই নিয়ে কঠিন হতেই হবে। আর ওকে আমি এমন শিক্ষা দেব, ও প্রতিটা মুহূর্ত বুঝতে পারবে কাছের মানুষ কষ্ট দিলে কেমন লাগে। আর আমার শ্বশুরকে দেওয়া কথা রাখতেই হবে। আমি একা হলে কোনো চিন্তা ছিল না, আমার জীবনের সাথে আরেকটা জীবন জড়িয়ে পড়েছে। নীল আমাকে দুদিন পর বলল, কাল আমরা একটা উকিলের কাছে যাব, তার সাথে সব কথা ফাইনাল, তুমি শুধু সাইন করে দিলেই হবে। আমি আর কোনো উকিলের কাছে যেতে পারবো না। নীল অবাক হয়ে বলল, কেন? কারণ আমি কিছুই তোমার নামে লিখে দেব না। কি বললে তুমি? তোমার এত বড় সাহস? এই বলে আমার দিকে আসতে লাগলো। আমি বললাম, আমার গায়ে একবার যদি হাত তুলছো, আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হব। এটা কক্সবাজার না, যা ইচ্ছা তাই বলবে। তোর এত বড় সাহস? এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাবি। মিস্টার নীল চৌধুরী, ভুলে যাবে না, এই বাড়ির মালিক এখন আমি। আমি ইচ্ছে করলে আপনাকে বের করে দিতে পারি। সেদিন নীল আমার কথা শুনে হা হয়ে গিয়েছিল, তাই তো আর এক মুহূর্ত দেরি না করে বাইরে চলে গিয়েছিল। আমিও অবাক হয়ে গিয়েছিলাম, আমার এত সাহস কি করে হয়েছিল। আসলে আমাকে পরিস্থিতি বাধ্য করেছিল। আমার শাশুড়ি চেঁচামেচি শুনে আমাকে বললেন কি হয়েছে। আমি তাকে সব কিছু খুলে বললাম। সে অনেক কষ্ট পেলেন আর বললেন তাকে কেন জানালাম না। দেখতে দেখতে কয়েক মাস কেটে গেল। এখন বেশি বাইরে থাকে। আমার ওই কথা শোনার পর থেকে মাঝে মাঝে শাশুড়ির সাথে দেখা করে চলে যায়। আমার শাশুড়ি কিছুই বলে না, তিনিও চান ছেলেটা ঠিক পথে ফিরে আসুক। পৃথিবী কতটা কঠিন সে বুঝুক। হঠাৎ একদিন আমি অনেক অসুস্থ হয়ে পড়লাম। আমাকে ক্লিনিকে ভর্তি করলো। আমার সুন্দর ফুটফুটে একটা মেয়ে হলো, ঠিক যেন ওর বাবার মতো। নীলকে খবর দেওয়া হলো, ও এসেছিল মেয়েকে দেখতে। মেয়েকে যখন ও কোলে দেওয়া হলো, তখন আমি ওর চোখে মুখে পিতৃত্বের ছায়া দেখতে পেলাম। ও পরম মমতা নিয়ে মেয়েকে আদর করছিল। আমি সেদিন ওকে কিছুই বলিনি, কিন্তু ওকে বলবো এমন কঠিন কথা যা ও কল্পনাও করতে পারবে না। আমি বাসায় ফিরে এলাম। মেয়ের সুন্দর একটা নাম রাখা হলো নিধি। নীলের সাথে মিশিয়ে আমার শাশুড়ির নাম রাখলেন। এখন নীল ঘন ঘন বাসায় আসতে শুরু করলো। আর আমি মনে মনে এটাই চাইছিলাম, ওর মায়া হোক মেয়ের জন্য বেশি বেশি, কিন্তু আমার সাথে কথা বলে না। আমি ওর চোখে মুখে অনুশোচনা দেখতে পাই। একদিন নীল এসেছে বুঝতে পেরে আমি নিধিকে ইচ্ছে করে কাঁদালাম। আমি চুপচাপ বসে বসে ওর কান্না দেখছি। নীল মেয়ের কান্না শুনে অস্থির হয়ে গেল। আমি আরো ইচ্ছে করে চুপ করে রইলাম। এমন সময় নীল ছুটে এলো, আমাকে বলল, লাবণ্য, কি হচ্ছে এটা? তুমি ওকে ইচ্ছে করে কাঁদিয়ে যাচ্ছ। তাতে আপনার কি মিস্টার নীল চৌধুরী? আমার কি মানে? এটা আমার সন্তান। আমি জোরে জোরে হেসে বললাম, এটা আপনার সন্তান? ভুলে গেছেন সেদিনের কথা, যেদিনটা আপনার কাছে একটা ভুল ছিল? এইটা তো আপনার ভুলের ফসল। ভুলের ফসল কি ভুলে গেলেই ভালো হয়। এবার চুপ করো, আমার অনেক শাস্তি হয়েছে। আমি এখন তোমাদের নিয়ে থাকতে চাই। কিন্তু আমি তো চাই না। আপনার সম্পত্তি ফিরিয়ে দিয়ে আমার মেয়ে নিয়ে চলে যাব, আর যাওয়ার আগে আপনি আপনার ডিভোর্স পেপার পেয়ে যাবেন। আমার কথা শুনে নীলের চোখে পানি টলমল করছিল। ও কিছু না বলে চলে গেল। কিছুদিন পর নীল আসতেই আমি একটা পেপার ওর দিকে দিলাম। ও আমাকে বলল, কি এটা? ডিভোর্স লেটার, সই করে দেন। আমি আপনার জীবন থেকে সরে যাব আমার মেয়েকে নিয়ে। ও শোনা মাত্রই আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে আমাকে বলল, লাবণ্য, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমার যথেষ্ট শাস্তি হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমারও চোখের পানিতে নীলের জামা ভিজে যাচ্ছে। তারপর ও আবার বলল, এই দেখো তোমার দেওয়া ঘড়ি, আমি অনেক আগে ড্রাইভার চাচা থেকে নিয়েছি। আমি তোমাদের সবাইকে নিয়ে সুখে থাকতে চাই। বলো, আমাকে ছেড়ে চলে যাবে না? এবার আমি নীলকে জড়িয়ে ধরে জোরে জোরে কাঁদতে লাগলাম। একসময় যখন দুজনে একটু স্বাভাবিক হলাম, তখন নীলকে আমি বললাম, আমি জানতাম তুমি তোমার ভুল বুঝতে পারবে। আমিও তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসি। তাহলে কেন ডিভোর্স পেপার দিলে? ওটা একবার খুলে তো দেখতে কি আছে। নীল ওটা খুলে অবাক হয়ে বলল, মানে আজকে আমার জন্মদিন আর তারই শুভেচ্ছা কার্ড? আমার মিষ্টি বাবুর আব্বু। আর আমাকে কষ্ট দেওয়ার জন্য বাবুর আম্মুকে আজকে অনেক শাস্তি পেতে হবে। এই বলে নীল আমাকে জড়িয়ে ধরতে এলো। আমি বললাম, আমাকে অনেক কাঁদিয়েছো, আগে প্রতিশোধ নিব, তারপর তোমার কথা শুনবো। আমার কথা শুনে নীল চেঁচিয়ে উঠে বলল, লাবণ্য, ওই দেখো তেলাপোকা। আমি চিৎকার দিয়ে নীলের বুকের উপরে পড়লাম। নীল হেসে দিয়ে বলল,
এইভাবে থাকো, একটুও নড়বে না। এই বলেই শক্ত করে ধরলো। আমি এবার ওর চালাকে ধরে ফেললাম। লজ্জা পেয়ে ওর বুকে ধারুম ধুরুম কিল দিতে ও আরো জোরে হেসে দিল। আমি নীলের শরীরের উষ্ণতায় ধীরে ধীরে তলিয়ে যেতে লাগলাম।